আচ্ছা, তাহলে আজকে আমরা কেমিস্ট্রির নতুন একটা চ্যাপ্টার শুরু করছি, যেটা হচ্ছে তোমার অ্যাসিড বেস এন্ড সল্ট। দেখো, অ্যাসিড, এদিকে তাকাও, সবাই এদিকে তাকাও এখন। অ্যাসিড বলতে হচ্ছে আমরা সেই জিনিসকে বুঝি, যেমন মনে করো আমি তোমাকে বললাম H2SO4। হুম, এটাকে জলের মধ্যে দিলে এই যে হাইড্রোজেন আয়ন তৈরি হবে, আর SO4টা নেগেটিভ, ওটা বাদ দাও। তারপরে মনে করো হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, এটাকে জলের মধ্যে দিলে এই যে হাইড্রোজেনের আয়ন তৈরি হবে, ক্লোরিনটা নেগেটিভ। মানে মোট কথা হচ্ছে যেই সব সাবস্টেন্সকে জলে দিলে হাইড্রোজেন আয়ন প্রডিউস হয়, বুঝা গেল? যাদের মধ্যে হাইড্রোজেন আয়ন কমন, H2SO4 HCl, তাদেরকে বলে অ্যাসিড। এবার চলে আসো বেস। আমি একটা বেসের এক্সাম্পল দিচ্ছি, NaOH। একে জলে দিলে মানে যেটা মেটাল আছে ওটা হয়ে যাবে পজিটিভলি চার্জ, আর ওইচটা হয়ে যাবে হচ্ছে নেগেটিভলি চার্জ। তারপরে আর একটা দিচ্ছি, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, CaOH2। এটাকে জলের মধ্যে দিলে ক্যালসিয়াম আয়ন তৈরি হবে, আর OH- আয়ন তৈরি হবে। তাহলে দেখো বেসের মধ্যে কি কমন পাওয়া যাচ্ছে, OH-। তো যারা OH- মানে হাইড্রোক্সাইড আয়ন তৈরি করে জলের মধ্যে দিলে, তাদেরকে বলে বেস। অ্যাসিডকে জলের মধ্যে দিলে কোন আয়ন তৈরি হয় বলো সবাই? হাইড্রোজেন আয়ন। আর বেসকে জলের মধ্যে দিলে কোন আয়ন তৈরি হয়? হাইড্রোক্সাইড আয়ন। আর সল্ট হচ্ছে অ্যাসিড আর বেস যখন রিঅ্যাক্ট করে তখন সল্ট তৈরি হয়। মনে করো একটা অ্যাসিড নিলাম HCl, আর একটা বেস নিলাম NaOH, তখন ডাবল ডিসপ্লেসমেন্ট হয়। Na টা H এর জায়গায় চলে আসবে, H টা N এর জায়গায় চলে যাবে, তাহলে Na আর Cl মিলে হয়ে গেল NaCl। এটা এটা হচ্ছে সল্ট। আর এই যে H আর OH, তাহলে দুটা H একটা O, তাহলে কি হয়ে গেল? H2O। সল্ট আর ওয়াটার বানায়। তো যখনই একটা অ্যাসিড আর একটা বেস রিঅ্যাক্ট করে, তখন কি তৈরি হয়? সল্ট। সল্ট অ্যালং উইথ ওয়াটার। আবার বলছি, অ্যাসিডের মধ্যে কোন আয়ন থাকে? হাইড্রোজেন আয়ন। বেসের মধ্যে কোন আয়ন থাকে? হাইড্রোক্সাইড আয়ন। আর যখন অ্যাসিড আর বেস রিঅ্যাক্ট করে, তখন ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন হয়ে কি তৈরি হয়? সল্ট তৈরি হয়। বোঝা গেল? তাহলে অ্যাসিড, বেস আর সল্ট, এগুলা আরো ডিটেলে আমরা যাব একটা একটা করে। কিন্তু কোন জিনিসের মধ্যে অ্যাসিড আছে, কোন জিনিসের মধ্যে সল্ট আছে, কোন বেস আছে, ওটা আমরা বুঝবো কি করে? ছোটবেলায় আমরা পড়েছিলাম ইন্ডিকেটর। ইন্ডিকেটর দিয়ে কোন জিনিসের মধ্যে অ্যাসিড আছে না বেস আছে ওটা বোঝা যায়। যেমন লিটমাস পেপার, এই যে দেখো, ব্লু কালারের লিটমাস পেপারকে যদি অ্যাসিডের মধ্যে দাও, ছোটবেলায় পড়েছিল না? অ্যাসিডের মধ্যে দিলে ব্লু কালারের লিটমাস পেপারটা কি হয়ে যাবে? রেড হয়ে যাবে। আর রেড কালারের লিটমাস পেপারকে যদি বেসের মধ্যে দাও, তাহলে রেড কালারের লিটমাস পেপারের কালারটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? ব্লু হয়ে যাবে। তাহলে এরকম কালার চেঞ্জ করে যারা বলে দিতে পারে যে কোন জিনিসের মধ্যে অ্যাসিড আর কোন জিনিসের মধ্যে বেস আছে, মানে ইন্ডিকেট করে দিচ্ছে, তাদেরকে কি বলে? ইন্ডিকেটর। তাহলে অ্যান ইন্ডিকেটর ইজ এ ডাই মানে কালার, দ্যাট চেঞ্জেস কালার হোয়েন ইট ইজ পুট ইনটু অ্যান অ্যাসিড অর বেস। এটাকে একটা ব্র্যাকেট করে দাও। আমরা মোস্ট কমন যে তিনটা ইন্ডিকেটর ইউজ করি, একটা হচ্ছে লিটমাস, একটা মিথাইল অরেঞ্জ, একটা ফেনোলফথেলিন। লিটমাস, মিথাইল অরেঞ্জ আর ফেনোলফথেলিন। স্পেলিংটা দেখো কিন্তু, ফেনোলফথেলিন। কঠিন আছে কিন্তু বানানটা, আমারও মাঝে মাঝে ভুল হয়। এবার প্রথমে চলে আসি, লিটমাস পেপার কি করে। লিটমাস পেপার এখনই দেখলাম যে ব্লু লিটমাস অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করে কি হয়ে যায়? রেড। আবার রেড লিটমাস বেস অর অ্যালকালাই এর সাথে রিঅ্যাক্ট করে কি হয়ে যায়? ব্লু। এই দুটোকে টিক দিয়ে দাও। আচ্ছা, তারপরে দেখো,
এই এই এক্সাম্পলটা পড়বা এ নাম্বার। যেমন দেখো অরেঞ্জ জুস ব্লু লিটমাসকে রেড করে, তার মানে অরেঞ্জ জুসের মধ্যে কি আছে বলতো? ব্লু লিটমাসকে রেড করছে, তাহলে অরেঞ্জ জুসের মধ্যে কি আছে? অ্যাসিড। অরেঞ্জ জুসের মধ্যে থাকে হচ্ছে সাইট্রিক অ্যাসিড। অরেঞ্জ জুসের মধ্যে থাকে হচ্ছে সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিডের ফর্মুলা হচ্ছে C6H8O7। এটা হচ্ছে সাইট্রিক অ্যাসিডের ফর্মুলা। তারপরে চলে আসো বি নাম্বার। সেরকমই যদি আমি আবার এই যে দেখো বি নাম্বারটা দেখো, রেড লিটমাসের মধ্যে যদি আবার কি দেই, মনে করো সোডিয়াম হাইড্রোক্সাইড দেই। সোডিয়াম হাইড্রোক্সাইড আর কস্টিক সোডা, যেটার ফর্মুলা আমরা জানি NaOH। এবার OH আছে মানে আমি কি শিখালাম আজকে? বেস। তাহলে ওটা রেড লিটমাস থেকে ওটা কি হয়ে যাবে? ব্লু। তার মানে এর থেকেই বোঝা যায় যে সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে একটা বেস। বেস আর অ্যালকালাইন। দেখো বেস, বেস আর অ্যালকালাইন, বেসিক আর অ্যালকালাইন মানে কি স্যার? ধরে নাও আমি তোমাকে বললাম এমন কিছু বেস আছে যেই বেস ওয়াটারে সলিউবল। ওয়াটারে কি বললাম? সলিউবল, মানে ওয়াটারে চিনির মতো ঘুলে যায়। আর কিছু বেস আছে যারা ওয়াটারে নট সলিউবল। তো যারা ওয়াটারে সলিউবল তাদের একটা স্পেশাল নাম দেওয়া হয়েছে অ্যালকালাই। তাদের কি নাম দেওয়া হয়েছে? অ্যালকালাই। আর যারা ওয়াটারে নট সলিউবল তারা নর্মাল শুধু বেস। তারা নর্মাল শুধু বেস। যেমন NaOH ওয়াটারে সলিউবল। NaOH ওয়াটারে সলিউবল, তাই NaOH হচ্ছে এক ধরনের অ্যালকালাই। অ্যালকালাই এর ডেফিনিশনটা এখান থেকে মার্ক করো, ভেরি ইম্পর্টেন্ট। ওয়াটার সলিউবল বেস ইজ কল্ড অ্যালকালাই। না বুঝতে পারলে বলবা কিন্তু, অ্যালকালাই মানে বুঝলা তো? তো তোমাকে যদি একটা কোয়েশ্চেন করে যে অল অ্যালকালাই আর বেস বাট অল বেস আর নট অ্যালকালাই, পারবা? যে সব বেসি, সব অ্যালকালাই রেড লিটমাসকে ব্লু করে আর তারা ওয়াটারে সলিউবল, কিন্তু সব বেস ওয়াটারে সলিউবল না। দ্যাটস ওয়াই অল অ্যালকালাই আর বেস বাট অল বেসেস আর নট অ্যালকালাই। লিটমাস দিয়ে ব্যাপারটা বলতে হবে। তো এবার চলে আসো হচ্ছে স্যার লিটমাস কি? লিটমাস হচ্ছে একটা ন্যাচারাল ইন্ডিকেটর। লিটমাস হচ্ছে একটা ন্যাচারাল ইন্ডিকেটর যার নর্মাল কালার হচ্ছে পার্পল, নিউট্রাল কালার হচ্ছে পার্পল। এইবার আরো এখানে অনেক এক্সাম্পল দেওয়া আছে। আর মিথাইল অরেঞ্জ আর ফেনোলফথেলিন হচ্ছে সিনথেটিক ইন্ডিকেটর। মিথাইল অরেঞ্জের নিউট্রাল কালার হচ্ছে অরেঞ্জ, আর এদিকে দেখো ফেনোলফথেলিনের নিউট্রাল কালার হচ্ছে কালারলেস। তারপরে দেখো মিথাইল অরেঞ্জের মধ্যে তুমি যদি অ্যাসিড দাও তাহলে ওটা রেড হয়ে যায়, আর মিথাইল অরেঞ্জের মধ্যে যদি তুমি বেস অর অ্যালকালাই দাও তাহলে ওটা ইয়েলো হয়ে যায়। অন দি আদার হ্যান্ড ফেনোলফথেলিনের মধ্যে যদি তুমি অ্যাসিড দাও তাহলে ওটা কালারলেসই থাকে, কোনো চেঞ্জ হয় না। কিন্তু ফেনোলফথেলিনের মধ্যে যদি তুমি বেস দাও তাহলে ওটা কালার চেঞ্জ হয়ে পিঙ্ক হয়ে যায়। তো এগুলো অনেক কিছু এখানে এক্সাম্পল দেওয়া আছে। মিথাইল অরেঞ্জের ফর্মুলা যদি লিখে রাখতে চাও, নট নেসেসারি। মিথাইল অরেঞ্জের ফর্মুলা হচ্ছে C15H14NaO3S। এটা হচ্ছে মিথাইল অরেঞ্জের ফর্মুলা। আর ফেনোলফথেলিনের ফর্মুলা, ফেনোলফথেলিনের ফর্মুলা হচ্ছে C20H14O4।
দেখো এখান এই এই যে গোটা প্যারাগ্রাফটা বললাম, আমি অনেক ফাস্ট বলে ফেললাম, অনেকেই কিছু বুঝলা না। এখানে আমি ধীরে ধীরে আবার বলছি। দুই রকমের ইন্ডিকেটরের নাম শুনলাম। একটা শুনলাম ন্যাচারাল ইন্ডিকেটর, এদিকে তাকাও। একটা বললাম, এই যে হাইলাইট করলাম, ন্যাচারাল ইন্ডিকেটর। আর একটা বললাম হচ্ছে সিনথেটিক ইন্ডিকেটর। স্যার ন্যাচারাল ইন্ডিকেটর মানে কি? যেগুলো নেচারেই পাওয়া যায়, কোনো ফ্রুটের মধ্যে বা কোনো ফ্লাওয়ারের মধ্যে, নেচারের মধ্যে পাওয়া যায়, তোমাকে ল্যাবে বানাতে হবে না। আর সিনথেটিক ইন্ডিকেটর হচ্ছে যেটা ল্যাবে বানাতে হয় কেমিক্যাল দিয়ে। তাহলে ন্যাচারাল ইন্ডিকেটরের এক্সাম্পল কি দেওয়া আছে? লিটমাস। এবার লিটমাসের মধ্যে তুমি অ্যাসিডও দাও নাই, বেস দাও নাই, কিছুই দাও নাই, মানে ওর নিউট্রাল আছে, তখন ওর কালারটা কি বলেছে? পার্পল। সেরকমই মিথাইল সিনথেটিক ইন্ডিকেটর যে বললাম, একটা বললাম মিথাইল অরেঞ্জ। মিথাইল অরেঞ্জের নিউট্রাল কালার, মানে তুমি অ্যাসিডও দাও নাই, বেসও দাও নাই, তখন ওর কালার কি? অরেঞ্জ। কিন্তু যখন অ্যাসিড দিচ্ছ তখন কালারটা চেঞ্জ হয়ে কি হয়ে যাচ্ছে? রেড। যখন তুমি বেস দিচ্ছ তখন কালারটা কি কি হয়ে যাচ্ছে? ইয়েলো। সেরকমই ফেনোলফথেলিন, যেটা একটা সিনথেটিক ইন্ডিকেটর, ওটার মধ্যে অ্যাসিডও দাও নাই, বেসও দাও নাই, মানে ন্যাচারাল বা নিউট্রাল কালার হচ্ছে কি? কালারলেস। কিন্তু যখন তুমি অ্যাসিড দিচ্ছ তখন কি থাকছে? কালারলেসই থাকছে, কোনো চেঞ্জ হচ্ছে না। কিন্তু যখন তুমি বেস দিচ্ছ তখন কালারটা কি হয়ে যাচ্ছে? পিঙ্ক। তো এরকম প্রচুর ন্যাচারাল ইন্ডিকেটর। হ্যাঁ, অনেক ন্যাচারাল ইন্ডিকেটরও আছে। হ্যাঁ, কি করে বানায় এখন ওটার তো ফর্মুলা ইয়েটা তো যায় না, আমি ফর্মুলাটা লিখে রেখেছিলাম, আমি ওটাই দিলাম। এখন বানানোর প্রসেসটা আমার জানা নেই, দেখতে হবে। তা অনেক ন্যাচারাল ইন্ডিকেটরের এক্সাম্পল আমি বইতেও আছে। হ্যাঁ, লিটমাসটা আছে, ওটা বলে দিচ্ছি। আর সিনথেটিক ইন্ডিকেটরেরও অনেক এক্সাম্পল আছে। হ্যাঁ, তোমরা করবা কি, এতগুলো ওরকম ইনফরমেশন করে পড়ে রাখা সম্ভব না, মানে ইয়ে করে রাখা সম্ভব না। তোমরা এই এই চার্ট করে এরকম করে লিখে রাখো, চার্ট করে এরকম করে লিখে রাখো, তাহলে তোমাদের ইজি হয়ে যাবে। তাহলে নিচের দুটো সিনথেটিক ইন্ডিকেটরের দুটো লিখে নাও, মিথাইল অরেঞ্জ আর ফেনোলফথেলিন। তাহলে ইজি আছে চারটা। প্রথমে দেখে নাও, লিটমাসের নিউট্রাল কালার কি আছে? পার্পল, তাই তো? অ্যাসিড দিলে কি হয়? রেড। বেস দিলে হয়ে যায় ব্লু। ওরকমই টার্মেরিক, ন্যাচারাল কালার আর নিউট্রাল কালার ইয়েলো। অ্যাসিড দিলে নো চেঞ্জ, বেস দিলে ব্রাউন, রেড ব্রাউন। রেড ক্যাবেজ, নিউট্রাল কালার রেড, অ্যাসিড দিলে নো চেঞ্জ, বেস দিলে গ্রিন। হাইড্রানজিয়া ব্লু, অ্যাসিড দিলে নো চেঞ্জ আর বেস দিলে পিঙ্ক। আর এইদিকে হচ্ছে তোমার মিথাইল অরেঞ্জ, নিউট্রাল কালার অরেঞ্জ, অ্যাসিড দিলে রেড, বেস দিলে ইয়েলো। ফেনোলফথেলিন, অ্যাসিড দিলে নিউট্রাল কালার কালারলেস, অ্যাসিড দিলে কালারলেসই থাকছে, আর বেস দিলে কি হয়ে যাচ্ছে? পিঙ্ক। ঠিক আছে তো? তাহলে চলে আসি, এগুলো এখন বই থেকে একটু জাস্ট দেখে নিও, আমি খালি মার্কিং গুলো করে দিই। দেখো, পরে গিয়ে দেখবা ইউনিভার্সাল ইন্ডিকেটরও আমরা পরে পড়বো। হ্যাঁ, এখন এটা আর মার্ক করার দরকার নেই, ইউনিভার্সাল ইন্ডিকেটর আমরা পরে পড়বো। তো স্যার এবার লিটমাস কি? দেখো, লিটমাস হচ্ছে একটা গাছের রস। এদিকে দেখবা সবাই, লিটমাস একটা ন্যাচারাল ইন্ডিকেটর, যেটা নর্মাল ন্যাচারাল কালার হচ্ছে পার্পল। হ্যাঁ, এটা কি বললাম? এক্সট্রাক্টেড ফ্রম এ টাইপ অফ প্ল্যান্ট, প্ল্যান্টটার নাম হচ্ছে লাইকেন। এত অব্দি একটা ব্র্যাকেট করে দাও। তো মনে করো এটা হচ্ছে ওই প্ল্যান্টটা, ভাবো এই প্ল্যান্টটা। তো এই প্ল্যান্ট থেকে তুমি গাছের রসটা বের করে একটা বাটির মধ্যে নিলা, একটা বাটির মধ্যে নিলা। এবার ওর মধ্যে তুমি একটা ব্লটিং পেপারকে চুবিয়ে রাখলা, বুঝা গেল? তাহলে ব্লটিং পেপারটা এই কালারটাকে সোক করবে, মানে এই গাছের রসটাকে সোক করবে, বুঝলা তো? এই যে ব্লটিং পেপারটা হলো, এটাই লিটমাস পেপার।
ব্লটিং পেপার অনেকটা তোমার ন্যাপকিন পেপারের মতো হয়, কিন্তু একটু মোটা। ওটা হচ্ছে, ওটাকে তুমি চুবিয়ে রাখলা কিছুক্ষণ, তাহলেই ওটা হয়ে গেল এখন লিটমাস পেপার। আর তারপরে আরো অনেক আছে, তোমার লিটমাস হয়ে গেল, তারপরে চলে আসো টার্মেরিক। টার্মেরিক তোমাদেরকে লিস্টের মধ্যে লিখিয়ে দিয়েছি কিরকম কিরকম কালার চেঞ্জ হয়, তাহলে ওটা এখান থেকে সলিউশন পর্যন্ত ব্র্যাকেট করে দাও। তারপরে মেনি টাইমস, এখান থেকে একটা ব্র্যাকেট করো। মেনি টাইমস উই হ্যাভ নোটিস দ্যাট এ ইয়েলো স্টেইন অফ কারি, তাড়াতাড়ি করবা কারণ আজকে অনেক আমাদের রিয়াকশন করতে হবে। মেনি টাইমস উই হ্যাভ নোটিস দ্যাট এ ইয়েলো স্টেন অন কারি থেকে তুমি ওটা এই যে উইথ ওয়াটার যেখানে শেষ হলো এত অব্দি ব্র্যাকেট ক্লোজ করে দাও। এবার লিস্ট দেখে বলবা আমাকে একটা জিনিস, হ্যাঁ আমি জিনিসটা বুঝাচ্ছি, এইদিকে দেখো। মনে করো এটা তোমার স্কুল শার্ট, বা মনে করো একটা সাদা শার্ট বা কিছু। এবার তুমি মনে করো কিছু একটু আহ কারি টাইপের কিছু খেয়েছো, ডিম কারি, এগ কারি বলো বা চিকেন কারি বলো, বা কিছু একটা খেয়েছো। তো তোমার হঠাৎ করে অ্যাক্সিডেন্টালি তোমার শার্টে একটু কারি পড়ে গেছে, তাহলে কারির মধ্যে যে টার্মেরিক ছিল ইয়েলো কালারের স্টেন হয়ে যাবে। বুঝা গেল? এবার যখন বাড়িতে গিয়ে তুমি যখন এটাকে সোপ দিয়ে ধুবে, সোপ বা ডিটারজেন্ট দিয়ে যখন ধুবে, তখন ধোয়ার পরে এই কালারটা চেঞ্জ হয়ে রেড হয়ে যাবে। তাহলে ইয়েলো কালার থেকে রেড হয়ে গেল, টার্মেরিকের লিস্ট দেখে বলো টার্মেরিকের ইয়েলো কালার কখন রেড হয়ে যায়, কি কি থাকলে? তাহলে বলতে পারি সোপের মধ্যে কি আছে? বেস আছে। কি বোঝা গেল? পারবে তো এটা? তাহলে রেডিশ ব্রাউন কালারের হয়ে যাবে when soap is এই যে দেখো this stain turns yellow, this is because the basic soap gets removed with water। এইবার চলে আসো হচ্ছে, তাহলে এটা একটা এক্সট্রা কোয়েশ্চেন হয়ে গেল। রেড ক্যাবেজ লিস্টের মধ্যে দিয়ে দিয়েছি, রেড ক্যাবেজ এখান থেকে এত অবধি। তারপরে হাইড্রানজিয়া, পিটুনিয়া, তারপরে হচ্ছে জেরানিয়াম, এর মধ্যে শুধু হাইড্রানজিয়াটাই বুকে দেওয়া আছে, তাই লিস্টের মধ্যেও আমি শুধু হাইড্রানজিয়াই দিয়েছি। এটা দেখো লাইকেনের ছবি, ফিগার 4টা দেখো, লাইকেন এক ধরনের শ্যাওলা টাইপের প্ল্যান্ট হয়, এই গাছের রস দিয়ে লিটমাস পেপার বানানো হয়। বুঝা যাচ্ছে তো? এগুলা কিন্তু এখন ইজি ইজি পড়া হচ্ছে। এবার চলে আসা হচ্ছে অল ফ্যাক্টরি ইন্ডিকেটর। অল ফ্যাক্টরি ইন্ডিকেটর কালার চেঞ্জ না করে স্মেল চেঞ্জ করে বলে দেয় অ্যাসিড আছে না বেস আছে। অল ফ্যাক্টরি ইন্ডিকেটর কি বললাম? কালার না, স্মেল চেঞ্জ করে বলে যে অ্যাসিড না বেস। যেমন অল ফ্যাক্টরি ইন্ডিকেটরের ডেফিনেশনটা এখান থেকে এত অবধি। যেমন মনে করো অনিয়ন, ভ্যানিলা, এগুলো হচ্ছে অল ফ্যাক্টরি ইন্ডিকেটর। এদিকে দেখবা অনিয়নের একটা স্মেল হয়, হ্যাঁ কি না? যদি ওর মধ্যে, যদি তুমি ওর মধ্যে বেস দাও যেরকম সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে কি হয় জানো? অনিয়নের স্মেলটা চলে যায়, দাস অনিয়ন স্মেল ক্যান নট বি ডিটেক্টেড। কিন্তু যদি তুমি হাইড্রোক্লোরিক অ্যাসিড দাও, কোনো অ্যাসিড দাও, তাহলে কি লেখা আছে? ডাজ নট ডিস্ট্রয় দ্য স্মেল অফ অনিয়ন। তাহলে অনিয়নের মধ্যে তুমি একটা কিছু দিলা, অনিয়নের স্মেলটা চলে গেল, তার মানে ওটার মধ্যে কি আছে? বেস আছে। আর কিছু একটা দিলা, স্মেলটা গেল না, তার মানে ওর মধ্যে আইদার নিউট্রাল কিছু আছে না হলে অ্যাসিড আছে। একই রকম ভ্যানিলা, ভ্যানিলা আইসক্রিম টাইসক্রিম আমরা খাই, ভ্যানিলারও একটা ক্যারেক্টারিস্টিক স্মেল হয়। এবার এই ভ্যানিলার মধ্যে যদি তুমি বেস সোডিয়াম হাইড্রোক্সাইড দাও, তাহলেও দেখো লেখা আছে কি, ক্যান নট ডিটেক্ট দ্য ক্যারেক্টারিস্টিক স্মেল অফ ভ্যানিলা, তার মানে ওর স্মেলটা চলে যায়। কিন্তু যদি তুমি অ্যাসিড দাও, হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাহলে আবার কি লেখা আছে? ডাজ নট ডিস্ট্রয় দ্য স্মেল অফ ভ্যানিলা, মানে ভ্যানিলার স্মেলটা থেকেই যায়। তাহলে অল ফ্যাক্টরি ইন্ডিকেটর গুলো একটু দেখে রাখবে, দুটোই দেওয়া আছে, বেশি না, আর এগুলা খুব ইজি ইজি জিনিস। এবার চলে আসো এই স্যাম্পল প্রবলেমটা দেখো। বলেছে যে তোমাকে 3টা টেস্ট টিউব দেওয়া হয়েছে। কটা টেস্ট টিউব? 3টা। কোনো একটার মধ্যে ডিস্টিল ওয়াটার আছে। ডিস্টিল ওয়াটার, শোনো, ডিস্টিল ওয়াটার নাইদার অ্যাসিডিক নর বেসিক, তার মানে ডিস্টিল ওয়াটার হচ্ছে নিউট্রাল। যেটা অ্যাসিডও না বেসিকও না তাকে নিউট্রাল বলে। আর একটার মধ্যে আছে অ্যাসিডিক সলিউশন, আর একটার মধ্যে আছে বেসিক সলিউশন।
আর তোমাকে দিয়েছে একটা রেড লিটমাস পেপার। কি লিটমাস পেপার? কটা দিয়েছে? একটাই। এই একটা রেড লিটমাস পেপার দিয়েই তোমাকে বলতে হবে কোনটার মধ্যে ডিস্টিল ওয়াটার আছে, কোনটার মধ্যে অ্যাসিড আছে, কোনটার মধ্যে বেস আছে। তাহলে কিভাবে তুমি করবা? স্যার একটা লিটমাস পেপার দিয়ে কিভাবে করব? ধরে নাও এটা একটা টেস্ট টিউব, এটা একটা টেস্ট টিউব, এটা একটা টেস্ট টিউব। কোনো একটাতে ডিস্টিলড ওয়াটার আছে, আমি জানি না কোনটাতে। কোনো একটাতে অ্যাসিড আছে, আর কোনো একটাতে কি আছে? বেস আছে। আমি জানি না কোনটাতে কি আছে। তিনটাই মনে করো এমন ভাবে রাখা, তিনটাই ট্রান্সপারেন্ট লিকুইডের মতো মনে হচ্ছে যেন তিনটাই জল। ট্রান্সপারেন্ট অ্যাসিডও হয়, ট্রান্সপারেন্ট বেসও হয়। তুমি বুঝতেই পারছো না কোনটাতে অ্যাসিড আর কোনটাতে বেস। এবার তোমাকে দেওয়া আছে শুধুমাত্র একটা কি রেড কালারের লিটমাস পেপার। এবার এই একটা লিটমাস পেপার দিয়ে তোমাকে বলতে হবে কোনটাতে অ্যাসিড, কোনটাতে ওয়াটার, কোনটাতে বেস। ধরে নাও আমি প্রথমটাতে রেড লিটমাসটা ডুবালাম, হ্যাঁ, দেখা গেল রেড লিটমাসের কোন রকমের কালার চেঞ্জ হচ্ছে না, নো চেঞ্জ। তাহলে নো চেঞ্জ মানে কি? ওর মধ্যে এক ওয়াটার থাকতে পারে আর অ্যাসিড থাকতে পারে। দেখো রেড অ্যাসিড, অ্যাসিড ব্লু লিটমাসকে রেড করে, রেড লিটমাসকে কি আর রেড করবে? রেড লিটমাস তো অলরেডি রেড, ওটার আর কোনো চেঞ্জ করবে না অ্যাসিড। তো ধরো তাহলে আমি কি প্রেডিক্ট করতে পারি? কোনো চেঞ্জ হচ্ছে না মানে কি ওর মধ্যে কি আছে? আইদার অ্যাসিড আছে অর ওয়াটার আছে। এবার সেকেন্ড এটাতে আমি আবার রেড লিটমাস দিলাম, এখানেও ধরো কি বললাম? নো চেঞ্জ। এখানেও আমি বললাম নো চেঞ্জ, তার মানে এখানেও কি হতে পারে? অ্যাসিড থাকতে পারে অর ওয়াটার থাকতে পারে। কে বুঝতে পারলা না এত অব্দি বলো? বুঝা যাচ্ছে তো একটা ধাঁধার মতো জিনিসটা। তুমি এটাতেও দিলা, এটাতেও দিলা, কোনো চেঞ্জ না, তাহলে দুটোতেই অ্যাসিড অর ওয়াটার থাকতে পারে। এবার মনে করো থার্ডটাতে তুমি দিলা, তাহলে থার্ডটাতে দেওয়াতে ধরে নাও কালারটা চেঞ্জ হয়ে, রেড কালারটা চেঞ্জ হয়ে ধরে নাও ব্লু হলো। তাহলে ব্লু ইন্ডিকেট করছে কি? তার মানে ওটা বেস। তাহলে এটা কনফার্ম হয়ে গেল। এখনো এই দুটাকে কনফার্ম করা বাকি। এবার তুমি কি করবা? এবার বলো তো এই লিটমাস পেপারটা এখন কি হয়ে গেল? ব্লু লিটমাস হয়ে গেল। এই ব্লু লিটমাস পেপারটা নিয়ে এবার এখানে দিই, বুঝা যাচ্ছে? তাহলে যদি কালারটা চেঞ্জ হয়ে ধরে নাও এখানে কি, ধরো কালারটা ধরো রেড হয়ে গেল, কথার কথা, তার মানে এটা ওয়াটার না, তার মানে এটা কি? অ্যাসিড। আর তাহলে বাকি যেটা থাকলো এটা কি হয়ে কি হয়ে গেল? ওয়াটার। তার মানে তোমাকে যদি একটা কালারের লিটমাস পেপার দেওয়া থাকে, ওটার কালারটা যেটাতে চেঞ্জ হচ্ছে, ধরে নাও রেড লিটমাস দিল, এটাতে চেঞ্জ হয়ে ব্লু হলো, তাহলে এখন ব্লু লিটমাস হয়ে গেল। এবার তোমাকে আবার পরে আবার ডুবিয়ে দেখতে হবে কোনটাতে ব্লু লিটমাসটা আবার রেড হচ্ছে। যেটাতে রেড হচ্ছে ওটা অ্যাসিড, যেটাতে ব্লু লিটমাসেরও চেঞ্জ হচ্ছে না, রেড লিটমাসেরও চেঞ্জ হচ্ছে না, ওটা কি? ওয়াটার। তাহলে এটা দুই তিনবার করে করে দেখতে হবে। তাহলে এরকম কোয়েশ্চেন দিলে, কেস স্টাডি দিলে যাতে পারা যায়, এটা একটু পড়ে রাখবা, প্রবলেম। নেক্সট চলে আসো হচ্ছে, চলো এবার আমরা আসল জিনিসগুলোতে ঢুকি। অ্যাসিড। অ্যাসিড জেনারেলি হচ্ছে তোমার সাওয়ার টেস্ট হয়। দ্য অ্যাসিড প্রেজেন্ট ইন লেমন হুইচ গিভস ইট এ সাওয়ার টেস্ট ইজ সাইট্রিক অ্যাসিড। অ্যাসিডের টেস্ট কিরকম হয়? সাওয়ার টেস্ট হয়। বেসের টেস্ট জেনারেলি বিটার হয়, সাবান ডিটারজেন্ট মুখে ফেলে তিতা লাগে। অ্যাসিডের টেস্ট কি হয় বললাম? সাওয়ার। বেসের টেস্ট কি হয়? বিটার। তো তোমাকে আমি বিকারে করে একটা অ্যাসিড দিলাম, তুমি টেস্ট করে বলে দিতে পারবে ওটা অ্যাসিড না। এমন স্ট্রং অ্যাসিড যে ওটা মুখটা পুরাই দিল। তো টেস্ট করে তো সবসময় বলা যাবে না। এবার ব্যাপারটা হচ্ছে যে স্যার তাহলে এই সাইট্রিক অ্যাসিডটা লেমনে পাওয়া যাচ্ছে, তার মানে ওটা অত স্ট্রং অ্যাসিড না, ওটা উইক অ্যাসিড যেটা এডিবল। তাহলে অ্যাসিড এবার যে শুধু এটা এটা ডেফিনেশন লিখো না অ্যাসিডের, কিন্তু খালি ফ্যাক্টের জন্য জেনে রাখবা যে অ্যাসিড আর দোজ কেমিক্যাল সাবস্টেন্সেস হুইচ হ্যাভ সাওয়ার টেস্ট। কিন্তু
পরীক্ষায় হোয়াট ইজ অ্যাসিড দিলে আবার এটা লিখে দিও না, এটা জাস্ট লেখা আছে অ্যাসিডের হচ্ছে সাওয়ার টেস্ট হয়। আর অ্যাসিড কি কি কালার চেঞ্জ করে? ব্লু লিটমাসকে কি করে দেয়? রেড করে দেয়। হ্যাঁ এই তো এখানেই আছে, বলে দিচ্ছি। এবার চলে আসো হচ্ছে নিচের দিকে চলে আসবা। অ্যাসিড দুই রকমের হবে। দেখো অ্যাসিড হচ্ছে দুই রকমের হয়, অর্গানিক অ্যাসিড আর মিনারেল অ্যাসিড। ভালো করে শুনবা কিন্তু। অর্গানিক অ্যাসিড হচ্ছে সেই অ্যাসিড গুলো যেগুলোকে প্ল্যান্ট আর অ্যানিমালের বডিতে পাওয়া যায়। অর্গানিক অ্যাসিড হচ্ছে সেই অ্যাসিড গুলো যেগুলো কোথায় পাওয়া যায়? প্ল্যান্ট মেটেরিয়াল আর অ্যানিমালের থেকে পাওয়া যায়। যেমন মনে করো পিঁপড়া কামড়ালে আমাদের ওই জায়গাটা চুলকায়, তার মানে পিঁপড়ার স্টিং এ অ্যাসিড আছে, তাহলে এটা অ্যানিমাল থেকে পাওয়া যাচ্ছে। তারপরে হানিবি, হানিবি স্টিং করলে ওই জায়গাটাতে ইরিটেশন ফিল হয়, তার মানে হানিবি এর স্টিং এর মধ্যেও অ্যাসিড আছে। আর প্ল্যান্ট থেকে তো পাওয়া যায় অনেক এক্সাম্পল আমরা জানি। লেমন আছে, তারপরে হচ্ছে তোমার অরেঞ্জ আছে, ইমলি মানে ট্যামারিন্ড আছে, এগুলো প্ল্যান্ট মেটেরিয়ালের। তো যেমন দেখো এখানে এক্সাম, এগুলো সব অর্গানিক অ্যাসিড। যেই অ্যাসিড তুমি প্ল্যান্ট আর অ্যানিমালের বডিতে পাওয়া সেগুলো অর্গানিক অ্যাসিড। যেমন অ্যাসিটিক অ্যাসিড, এটা ভিনিগারের মধ্যে পাওয়া যায়, যেটার আর একটা নাম সিরকা, এটা এক ধরনের প্ল্যান্ট। সাইট্রিক অ্যাসিড পাওয়া যায় সাইট্রাস ফ্রুট, মানে সাইট্রাস ফ্রুট মানে সাওয়ারি ফ্রুট সাচ অ্যাজ লেমন অ্যান্ড অরেঞ্জ। ল্যাকটিক অ্যাসিড পাওয়া যায় সাওয়ার মিল্ক, টক দই। তারপরে হচ্ছে টার্টারিক অ্যাসিড পাওয়া যায় হচ্ছে ট্যামারিন্ড মানে তেঁতুল, অ্যান্ড আনরাইপড গ্রেপস মানে কাঁচা আম, আঙ্গুরের মধ্যে। অক্সালিক অ্যাসিড পাওয়া যায় টমেটোর মধ্যে। ফর্মিক অ্যাসিড পাওয়া যায়, ফর্মিক অ্যাসিডের আর একটা নাম মিথানোইক অ্যাসিড, যেটা পাওয়া যায় অ্যান্টের স্টিং এ। আর নিটেল লিভ স্টিং এ, নিটেল লিভ স্টিং মানে হচ্ছে বিছুটি পাতা, যেই পাতাগুলো গায়ে লাগলে গা চুলকায়, জঙ্গলে হয়, তাই কি না? তারপরে হচ্ছে এগুলো সবই হয়ে গেল তোমার অর্গানিক অ্যাসিডের এক্সাম্পল। এখান থেকে এত অব্দি কি হয়েছে সৌরভ? তুমি এইদিকে ঘুরো, কি বোঝা গেল? না, কিন্তু যেই অ্যাসিড গুলো প্ল্যান্ট আর অ্যানিমালের বডিতে পাওয়া যায় না, যেগুলো মাটির মিনারেলস কে নিয়ে ল্যাবে বানাতে হয়, কি বললাম? মাটির মিনারেলস কে নিয়ে, মিনারেলস অফ আর্থ, এগুলোকে নিয়ে ল্যাবে বানাতে হয়, সেগুলোকে বলে হচ্ছে মিনারেল অ্যাসিড। মিনারেল অ্যাসিডের এক্সাম্পল হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড। স্যার আমি ডাইজেশনে পড়েছিলাম হাইড্রোক্লোরিক অ্যাসিড হিউম্যানের স্টমাকে তৈরি হয়, তাহলে এটা কেন তোমার মিনারেল অ্যাসিডের মধ্যে পড়লো? এটা তো অর্গানিক অ্যাসিড হওয়া উচিত ছিল। মাস প্রোডাকশন তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি দরকার পড়ে, তাহলে তোমাকে ল্যাবেই বানাতে হবে, মানুষের স্টমাক থেকে বের করে করে নিয়ে কাজ করতে পারবে না। বুঝা গেল? আগের গুলা পাওয়া যাবে ন্যাচারালি। আচ্ছা তাহলে এখানে চলে আসো, এটা তোমরা এখান থেকে এত অবধি ব্র্যাকেট করে নাও। এবার তোমাদেরকে দুটো জিনিস জানতে হবে। এইদিকে দেখো, একটা হচ্ছে কনসেন্ট্রেটেড অ্যাসিড, আর একটা হচ্ছে তোমার ডাইলিউট অ্যাসিড। কি বললাম? কনসেন্ট্রেটেড অ্যাসিড আর ডাইলিউট অ্যাসিড। ভালো করে জিনিসটা বোঝো। ধরে নাও একটা বিকারে HCl আছে, যার স্টিকারে লেখা আছে 100%। আর একটা বিকারে HCl আছে, কিন্তু ওটাতে লেখা আছে 40%। এই পার্সেন্টেজটার মানে হচ্ছে 100% HCl মানে হচ্ছে 100%ই HCl আর 0% হচ্ছে ওয়াটার। কিন্তু 40% HCl মানে হচ্ছে 40% HCl আর 60% ওয়াটার। তো যেই অ্যাসিডের মধ্যে ওয়াটার খুব কম থাকে, 100 থেকে 70% পর্যন্ত আমরা কনসেন্ট্রেটেড অ্যাসিড বলি, কনসেন্ট্রেটেড অ্যাসিড বলি। আর 70 থেকে বেশি যদি ওয়াটার থাকে, মনে করো 60,
বা 70 বা এর থেকে বেশি, তাহলে বলে হচ্ছে ডাইলিউট অ্যাসিড। তাহলে কি বলে? ডাইলিউট অ্যাসিড। তো কনসেন্ট্রেটেড অ্যাসিড যদি তোমার গায়ে পড়ে তাহলে কিন্তু হাত পা জামা কাপড় পুড়ে যাবে। তো সেই জন্য ল্যাবে জেনারেলি ডাইলিউট অ্যাসিডই রাখা থাকে 40%, 30%, 20%। তাও দেখবা 40% বা 30% হাইড্রোক্লোরিক অ্যাসিডে হাত দিলে হাতটা গরম গরম লাগছে, মানে বেশ খুবই কোরোসিভ হয় এদের নেচারটা। তাই দেখো, হ্যাঁ, পেটের আমাদের ওটা 20% হবে, হয়তো 20% কি 10% হাইড্রোক্লোরিক। Concentrated mineral acid are very dangerous. They can burn our hand and clothes. These acids should be handled with care. In the laboratory, acids are generally mixed with water to dilute them. Such acids are called dilute acid. আর dilute acids are less harmful to us. এত অবধি একটা ব্র্যাকেট করে রাখো। এবার চলে আসো হচ্ছে স্ট্রং অ্যাসিড আর উইক অ্যাসিড। আমি তোমাকে এখনই কি শিখালাম? অ্যাসিডকে জলের মধ্যে দিলে, অ্যাসিডকে জলের মধ্যে দিলে কোন আয়ন তৈরি হয় বলো? হাইড্রোজেন আয়ন তৈরি হয়। তো যেই অ্যাসিড গুলো জলের মধ্যে দিলে অনেক বেশি হাইড্রোজেন আয়ন তৈরি হয় তাদেরকে বলে হচ্ছে স্ট্রং অ্যাসিড। এক্সাম্পল, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, এগুলো স্ট্রং অ্যাসিড। তাহলে বেশি হাইড্রোজেন আয়ন তৈরি করলে স্ট্রং অ্যাসিড, কিন্তু কম হাইড্রোজেন আয়ন যদি তৈরি করে তাহলে ওগুলোকে বলে উইক অ্যাসিড। যেমন অ্যাসিটিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড, এগুলো হচ্ছে তোমার উইক অ্যাসিড। দেখো, এখানে একটা জিনিস লক্ষ্য করবা, খুব ইম্পর্টেন্ট জিনিস বলছি। এখানে স্ট্রং অ্যাসিড যতগুলো লেখা আছে সবগুলো দেখো মিনারেল অ্যাসিড, সবগুলো দেখো মিনারেল অ্যাসিড, হ্যাঁ কি না? আর যতগুলো উইক অ্যাসিড দেওয়া আছে একটা বাদ দিয়ে বাকি সবই অর্গানিক অ্যাসিড। একটা বাদ দিয়ে বাকি সবই কি? অর্গানিক অ্যাসিড। খালি কার্বনিক অ্যাসিড স্পেশাল কেস, কার্বনিক অ্যাসিড মিনারেল অ্যাসিড হওয়া সত্ত্বেও এ কিন্তু কি বলতো উইক। আর ওটা আগের প্যারাগ্রাফের লাস্ট লাইনে লেখা আছে, এই যে দেখো, প্লিজ নোট দ্যাট কার্বনিক অ্যাসিড is also a mineral acid but it is a weak acid. Which of the following is mineral acid but weak? কার্বনিক অ্যাসিড দিয়ে দিল এমসিকিউ। স্ট্রং অ্যাসিড জেনারেলি মিনারেল অ্যাসিড হয়, আর উইক অ্যাসিড জেনারেলি কি হয়? অর্গানিক অ্যাসিড হয়। বাট একটাই তোমার ইয়ে আছে, এক্সেপশন আছে, কার্বনিক অ্যাসিড যে মিনারেল অ্যাসিড হওয়া সত্ত্বেও উইক। এবার চলে আসো, খালি এই লাইনটা করে দাও যে অল মিনারেল অ্যাসিডস আর স্ট্রং অ্যাসিড, অনলি ওয়ান মিনারেল অ্যাসিড কার্বনিক অ্যাসিড ইজ এ উইক অ্যাসিড, আর দ্য অর্গানিক অ্যাসিডস আর উইক অ্যাসিড। এবার অর্গানিক অ্যাসিড গুলোকে, যেহেতু এগুলো উইক অ্যাসিড তাই এগুলো খাওয়া যায়, এগুলো কি বললাম এডিবল। আর সেই জন্য অর্গানিক অ্যাসিড আমরা অনেক কিছুতে ইউজও করি। যেমন এখানে দেখে রাখো কিছু এক্সাম্পল আছে ইম্পর্টেন্ট। ফর এক্সাম্পল, অ্যাসিটিক অ্যাসিড অর ভিনিগার দিয়ে আমরা কি বানাই? পিকল, মানে আচার, টমেটো কেচাপ, এগুলো বানাই। টার্টারিক অ্যাসিড দিয়ে কি বানাই? বেকিং পাউডার বানাই, যেটা দিয়ে কেক পাউরুটি বানানো হয়। তারপরে কার্বনিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড দিয়ে আমরা ফিজি সফট ড্রিঙ্কস বানানো হয়, আর সোডা ওয়াটার বানানো হয়। ফিজি সফট ড্রিঙ্কস আছে কোকা কোলা, এগুলোর মধ্যে কার্বনিক অ্যাসিডের কার্বন ডাই অক্সাইড পাঞ্চ করা থাকে। তারপরে হচ্ছে, হ্যাঁ, এত অবধি ব্র্যাকেট ক্লোজ করে দাও, সোডা ওয়াটার পর্যন্ত ব্র্যাকেট ক্লোজ করে দাও। কোন অ্যাসিড, কোন উইক অ্যাসিড কোন খাবারে ইউজ করা হয় তার একটা এক্সাম্পল। এবার চলে আসো হচ্ছে কনসেন্ট্রেটেড অ্যাসিড এন্ড ডাইলিউট অ্যাসিড। এখনই বললাম কি, যেই অ্যাসিডে ওয়াটার খুবই কি থাকবে? মিনিমাম থাকবে। ওয়াটার কম অ্যাসিড বেশি, সেগুলোকে বলে কনসেন্ট্রেটেড অ্যাসিড। আর যখন ওর মধ্যে একটু করে জল মিশাতে থাকবা তখন ওটা হয়ে যাবে হলো হলো তোমার ডাইলিউট অ্যাসিড।
তাহলে a dilute acid is one which contains much more water in it. তাহলে স্যার আমি কনসেন্ট্রেটেড অ্যাসিড থেকেই ডাইলিউট অ্যাসিড বানাতে পারবো যদি ওর মধ্যে আমি জল অ্যাড করতে থাকি, ইয়েস অর নো? সেটার প্রসেস এখন দেখে নিই। ডাইলিউটিং অ্যাসিড, অ্যাসিডকে কিভাবে ডাইলিউট করে, কোন দিয়ে দেখবা এটা? অ্যাজারশন রিজনের জন্য এখান থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে স্যার আমার কাছে একটা কনসেন্ট্রেটেড অ্যাসিড আছে, ধরে নাও তোমার কাছে 100% HCl আছে, এটাকে ডাইলিউট কিভাবে বানাবো? স্যার এর মধ্যে জল দিয়ে দিই, এর মধ্যে জল দিয়ে দিই, কিন্তু এটা জানতে হবে যে অ্যাসিডের সাথে ওয়াটারের রিয়াকশন হচ্ছে হাইলি এক্সোথার্মিক। হাইলি কি বললাম? এক্সোথার্মিক। এবার এক্সোথার্মিক মানে কি প্রডিউস হবে? হিট প্রডিউস হবে। বুঝো জিনিসটা ভালো করে। যখনই অ্যাসিডের মধ্যে তুমি জল দিচ্ছ তখন কি প্রডিউস হবে? হিট প্রডিউস হবে এত বেশি। তাহলে এবার হিটটা কে অ্যাবজর্ব করবে? হিটটা নিশ্চয়ই অ্যাসিড অ্যাবজর্ব করবে, হ্যাঁ কি না? তার মানে অ্যাসিডটা ধীরে ধীরে গরম হয়ে যাবে, এত গরম হয়ে যাবে যে ফট করে এটা বার্স্ট করে তোমার চোখে মুখে কিন্তু ছিটে যাবে, গরম অ্যাসিড তোমার চোখে মুখে ছিটে যাবে, আর তোমার কিন্তু বিশাল বড় অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তাহলে অ্যাসিডের মধ্যে জল দিয়ে, ডাইরেক্ট জল দিয়ে কখনো অ্যাসিডকে ডাইলিউট করা যায় না। তাহলে স্যার কি করব? জলের মধ্যে অ্যাসিড দাও। অ্যাসিডের মধ্যে জল না দিয়ে কি করব? জলের মধ্যে অ্যাসিড দিব। কি করো দেখো, মনে করো তুমি একটু এবার জল নিলা, ওয়াটার, তাও আবার ডাইরেক্ট ওরকম ফট করে ঢেলে দিলেও হবে না। তোমাকে করতে হবে কি, এরকম একটা গ্লাসের রড নিতে হবে। গ্লাসের রড, এই গ্লাসের রডের থেকে এই রকম করে আরেকটা বিকার দিয়ে, এই যে আরেকটা বিকার দিয়ে এখান দিয়ে অল্প অল্প করে ড্রপ বাই ড্রপ তোমাকে অ্যাসিড ছাড়তে হবে, অল্প অল্প করে। তাহলে ওয়াটারের সাথে কি এসে মিশছে? অ্যাসিড। তাহলে কি যেন প্রডিউস হবে? হিট প্রডিউস হবে। এই হিটটা কে অ্যাবজর্ব করবে? ওয়াটার। আগে হিটটাকে কে অ্যাবজর্ব করছিল? অ্যাসিড। তো গরম অ্যাসিড ভালো নাকি গরম ওয়াটার ভালো? অবশ্যই, যদিও বা হট করে বার্স্ট করেও যায় অল্প, তবুও গরম জল ছিটবে, গরম অ্যাসিড না। বোঝা গেল জিনিসটা? তো তোমাকে কোয়েশ্চেন দিবে যে হোয়াই ডিউরিং ডাইলিউটিং অ্যাসিড ওয়াটার ইজ নট অ্যাডেড টু অ্যাসিড বাট অ্যাসিড ইজ অ্যাডেড টু ওয়াটার। তোমাকে কিন্তু এই কোশ্চেনটা দিবে, অ্যাসিডকে জলের মধ্যে দাও, আর প্রসেসটা হচ্ছে গ্লাস রড দিয়ে চুইয়ে চুইয়ে অল্প অল্প করে ওটার গা বেয়ে বেয়ে অল্প অল্প করে অ্যাসিডটা ছাড়তে হবে জলের মধ্যে। আর যে হিটটা তৈরি হবে, হিটটাকে অ্যাবজর্ব করবে জল, তাও একটু সেফ। তাহলে এই যে দেখো এখানে লেখা আছে যে দা প্রসেস ডাইলিউটিং করার হচ্ছে ডেফিনেশন, এই যে এখান থেকে, the process of mixing concentrated acid with water is highly exothermic or heat producing. So when a concentrated acid and water are mixed together, a large amount of heat is evolved. তাহলে প্রসেসটা কি? এই যে এখান থেকে থার্ড ব্র্যাকেট করো, এখান থেকে থার্ড ব্র্যাকেট করো, 1 নাম্বার স্টেপ, 2 নাম্বার স্টেপ নিচের দিকে আমি দাগালাম, আর ওটা ক্লোজ করো হচ্ছে হিটিং পর্যন্ত গিয়ে ক্লোজ করে দাও। আচ্ছা, এবার চলে আসি, দেখো এতক্ষণ কি ছিল? বাচ্চাদের খেলা ছিল, হ্যাঁ। এখন আসি আমরা আসল খেলা, প্রপার্টিজ অফ অ্যাসিড। এখনো পর্যন্ত আমরা কি কি শিখলাম? অ্যাসিডের প্রপার্টি, অ্যাসিডের টেস্টটা কিরকম? সাওয়ার। অ্যাসিড ব্লু লিটমাসকে কি করে দেয়? রেড। এগুলো আমাদের হয়ে গেছে। এবার 3 নাম্বার নতুন ক্যারেক্টার, অ্যাসিড ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে। এবার কেন পারে? ধরো না আমি তোমাকে বললাম HCl কে জলের মধ্যে দিলা, HCl কে জলের মধ্যে দিলে HCl স্প্লিট হয়ে কি কি হয়ে যাবে? H+ Cl মাইনাস। এগুলো কি পজিটিভ আর নেগেটিভ? এগুলো কি আয়নস, ক্যাটায়ন আর অ্যানায়ন। আর আয়ন সি কি করতে পারে? ইলেকট্রিসিটিকে কি করতে পারে? কন্ডাক্ট করতে পারে। তো তোমাকে যদি দেয় যে হোয়াই অ্যাসিড সলিউশনস ক্যান কন্ডাক্ট ইলেকট্রিসিটি, তোমাকে বলতে হবে যে দে প্রডিউস আয়নস।
আচ্ছা, এবার চলে আসো H2SO4। H2SO4 কে যদি আমি স্প্লিট করি কি কি হবে? দুটা, এই যে এইচ এর নিচে 2 লেখা আছে তাই তো, তাহলে দুটা হাইড্রোজেন প্লাস, আর এসও ফোরটা মাইনাস হবে, হ্যাঁ কি না? কিন্তু এসও ফোর এর ভ্যালেন্সি কত? 2, তাহলে 2 মাইনাস। এরকম করে ঠিক করে লিখবা। তাহলে 3 নম্বর হয়ে গেল ভেরি ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক অফ অ্যাসিড, যে অ্যাসিড ইলেকট্রিসিটিকে কন্ডাক্ট করতে পারে। তাই যেই জলে অ্যাসিড দেওয়া থাকে সেই জল ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে। এবার চলে আসো অ্যাসিড মেটালের সাথে কিভাবে রিয়াক্ট করে। তারপরে পড়বা হচ্ছে অ্যাসিড মেটাল হাইড্রোজেন কার্বনেটের সাথে কিভাবে রিয়াক্ট করে। তারপরে পড়বা অ্যাসিড বেসের সাথে কিরকম রিয়াক্ট করে। তারপরে পড়বা অ্যাসিড মেটাল অক্সাইডের সাথে কিরকম রিয়াক্ট করে। তারপরে অ্যাসিডের কোরোসিভ নেচার, মানে অ্যাসিডের টোটাল তোমাকে পড়তে হবে 1 2 3 হয়ে গেল। এখনো তোমাকে আরো 5টা প্রপার্টি আরো পড়তে হবে। আর বাকি 5টা, এই যে 4 নম্বর থেকে বাকি সবই এখন কেমিক্যাল রিয়াকশনে ভরা। তাহলে অ্যাসিডের সাথে কি রিয়াকশন করাচ্ছি আমি? মেটাল। অ্যাসিডের সাথে কি রিয়াক্ট করাচ্ছি? মেটাল। তাহলে দেখো কি হবে। ধরে নাও তুমি একটা মেটাল নিলা, ধরে নাও আমি বললাম সোডিয়াম, আর তুমি একটা অ্যাসিড নিলা, ধরে নাও আমি বললাম হাইড্রোক্লোরিক অ্যাসিড। এবার রিঅ্যাক্টিভিটি সিরিজে এই মেটাল আর অ্যাসিডের মধ্যে বলো তো মেটালের মতো কে? হাইড্রোজেন। মেটালের রিঅ্যাক্টিভিটি সিরিজে হাইড্রোজেনও আছে, হ্যাঁ কি না? এবার পজিশন বলো, যে সোডিয়াম উপরে আছে আর হাইড্রোজেন নিচে আছে, তাহলে সোডিয়াম হাইড্রোজেনকে কি করে দিবে? ডিসপ্লেস করে দিবে। তাহলে ডিসপ্লেস করে দিলে সোডিয়াম কার সাথে লেগে গেল? ক্লোরিনের সাথে লেগে গেল, তাহলে Na আর Cl একসাথে হয়ে গেল, আর হাইড্রোজেন একা একা হয়ে গেল, তাই তো? হাইড্রোজেনকে লিখবো 2H2। ব্যালেন্সিং করে দিব, ব্যালেন্সিং করে দিলাম। তাহলে দেখো তো H2 মানে কোন গ্যাস? H2 কি? H2 এর ইয়ে কি, মানে স্টেট কি? গ্যাস। তো তোমাকে যদি জিজ্ঞাসা করে যে অ্যাসিডের সাথে মেটাল রিয়াক্ট করলে কোন গ্যাস তৈরি হয়, তোমার অ্যান্সার কি হবে? হাইড্রোজেন গ্যাস। আর এইটা কি তৈরি হচ্ছে? এটা হচ্ছে একটা সল্ট, একটা সল্ট তৈরি হচ্ছে আর হাইড্রোজেন গ্যাস তৈরি হচ্ছে। কি বোঝা গেল জিনিসটা? তাহলে যদি মনে করো আমি তোমাকে বললাম, কপি বের করো সবাই, আমি তোমাকে দিলাম Na+H2SO4, এটা করবা। এটা 1 নম্বর হয়ে গেল। 2 নম্বর এটা করো। 3 নম্বর তোমাকে দিলাম ক্যালসিয়াম প্লাস HCl, এটা করবা। তারপরে 4 নম্বর ক্যালসিয়াম প্লাস H2SO4, তারপরে করবা 5 নম্বর কপার প্লাস HCl, তারপরে 6 নম্বর কপার প্লাস H2SO4, তারপরে 7 নম্বর সোডিয়াম প্লাস HNO3 নাইট্রিক অ্যাসিড করবা। তারপরে করবা হচ্ছে ক্যালসিয়াম প্লাস অ্যাসিটিক অ্যাসিড CH3COOH করবা। এই কয়েকটা আগে করো। তোমাকে সিম্পলি কিন্তু ডিসপ্লেসমেন্ট রিয়াকশন করতে হবে। কেউ এখন কথা বলবো না, যার খালি মিলতেছে সে শুধু রাইট দিবা, কাউকে বুঝাতে হবে না, সবাই আমার কাছ থেকে বোঝো। সোডিয়াম দিয়ে হাইড্রোজেনকে সরালাম, তাহলে সোডিয়াম SO4 এর সাথে লেগে যাবে, তাহলে Na আর SO4 কে পাশাপাশি লেখো। সোডিয়ামের ভ্যালেন্সি 1, SO4 এর ভ্যালেন্সি 2, তাহলে 2 চলে যাবে সোডিয়ামের নিচে Na2SO4। আর হাইড্রোজেন যে সরে গেল, এই হাইড্রোজেনকে কি লিখে দিব? H2। এবার ব্যালেন্সিং এ দেখো এখানে Na2 আছে, তাহলে এখানে 2 বসায় দাও। বুঝা গেল? হয়ে গেল। যার মিলছে মিলছে, চুপচাপ থাকো খালি। যে বুঝলা না সে বলো এবার, স্যার বুঝলাম না। বুঝছো তো?
তারপরে ক্যালসিয়াম দিয়ে কাকে সরাবো? হাইড্রোজেন। তাহলে ক্যালসিয়াম কার সাথে লেগে যাবে? ক্লোরিন। ক্যালসিয়ামের ভ্যালেন্সি 2, ক্লোরিনের 1, তাহলে CaCl2 প্লাস কি লিখে দিব? H2। কখনো H কে একা একা লিখবা না, সবসময় H2 লিখবা। তাহলে এখানে হাইড্রোজেন দুটা, এখানে হাইড্রোজেন একটা, তাহলে এখানে 2 বসাও, ক্লোরিন দুটা হয়ে গেল, ক্লোরিন এখানে দুটা আছে। বলো। CaCl2, CaCl2 অ্যাকুয়াস। হ্যাঁ, এবার চলে আসো এটাতে, ক্যালসিয়াম দিয়ে হাইড্রোজেনকে সরাও। তাহলে ক্যালসিয়াম কার সাথে লেগে যাবে? SO4 এর সাথে। ক্যালসিয়ামের ভ্যালেন্সি 2, SO4 এর ভ্যালেন্সি 2, কাটাকাটি হয়ে গেল। তাহলে লাস্টে লিখে দিব কি? H2। ব্যালেন্সিং দেখো হয়েই আছে। আচ্ছা, তারপরে কপার দিয়ে আচ্ছা, এইবার 5 নাম্বার আর 6 নাম্বারে বলো কপারের পজিশন হাইড্রোজেনের নিচে না উপরে রিঅ্যাক্টিভিটি সিরিজে? নিচে। তাহলে হিসাব মতো কপার হাইড্রোজেনকে সরানোর কথা না, রিয়াকশন হওয়ার কথা না, একই না? কিন্তু এটা মনে রাখবা, পরীক্ষায় যদি দেয় তবুও করবা। কেন? কারণ তোমাকে পরীক্ষায় বলা থাকবে এই HCl টা কনসেন্ট্রেটেড, কি বললাম? বা এই H2SO4 টা কনসেন্ট্রেটেড। যদি কনসেন্ট্রেটেড অ্যাসিডের সাথে কপারের রিয়াকশন করানো হয় তাহলে করবে, যদিও বা কপার হাইড্রোজেনের নিচে, তাও। বুঝলা? যদি ডাইলিউট দেয় তাহলে হবে না কিন্তু। তাহলে এখানে কপার হাইড্রোজেনকে সরালো, তাহলে Cu কার সাথে লেগে গেল? ক্লোরিনের সাথে। Cu এর ভ্যালেন্সি 2, ক্লোরিনের 1, তাহলে CuCl2 প্লাস H2। তাহলে হাইড্রোজেন দুটা, এখানে হাইড্রোজেন একটা, তাহলে 2 বসাও। এখানেও কপার হাইড্রোজেনকে দিয়ে সরাও, তাহলে Cu আর SO4, Cu এর ভ্যালেন্সি 2, SO4 এরও 2, কাটাকাটি হয়ে গেল। আর কি লিখে দিব লাস্টে? H2। ব্যালেন্স হয়ে আছে। সোডিয়াম দিয়ে হাইড্রোজেনকে সরাও, তাহলে Na আর NO3 একসাথে লেগে গেল, তাই তো? দুজনেরই ভ্যালেন্সি 1 1, তার কিছু করার দরকার নেই। তাহলে লাস্টে কি লিখে দিব? H2। কিন্তু এখানে H একটা আছে, তাহলে এখানে 2 বসাও, তাহলে NO3ও দুটা হয়ে গেল, তাহলে এখানেও 2 বসাও, তাহলে সোডিয়ামও দুটা হয়ে গেল, তাহলে এখানেও 2 বসাও। এবার লাস্টেরটাতে গিয়ে সবাই আটকে গেছে। লাস্টেরটাতে তুমি হাইড্রোজেনকে সরাতে পারো, সরানোর জন্য এই লাস্টের হাইড্রোজেনকে চুজ করবা। CH3 আগের গুলোতে হাইড্রোজেন কোনটাকে নিচ্ছিলা? সামনের হাইড্রোজেনটাকে নিচ্ছিলা, হ্যাঁ কি না? কিন্তু এক্ষেত্রে কোন হাইড্রোজেনটা নিবা? লাস্টের হাইড্রোজেনটা নিবা। এটা মনে রাখবা, অ্যাসিটিক অ্যাসিড যদি দেয় অনেকেই পারে না এটা। কোন হাইড্রোজেনটাকে সরাবো খুঁজেই পায় না, এই মাঝখানেরটা সরাবো না লাস্টেরটা, না বুঝতে পারে না। তো ক্যালসিয়াম দিয়ে লাস্টেরটা সরাবা, তাহলে ক্যালসিয়ামের সাথে কে লেগে যাবে? বাকিটা, হ্যাঁ কি না? বাকিটা লেগে গেলে কি হয়ে যাবে? Ca আর CH3 C, তাই তো? এবার CH3 C, ওর ভ্যালেন্সি, গোটাটার ভ্যালেন্সি 1 আর ক্যালসিয়ামের ভ্যালেন্সি 2। না না, 2 তো? হ্যাঁ, 2ই তো। তাহলে এইটার গোটাটার নিচে 2 চলে যাবে, কত হয়ে যাবে? হোল 2। CaCH3C, হোল 2। আর লাস্টে এখানে কি লিখে দিব? H2। এখানে হাইড্রোজেন দুটা, এখানে হাইড্রোজেন একটা, তাহলে এখানে সামনে কি বসাবো? 2। তাহলে CH3C, ওটাও 2 হয়ে গেল। দেখো ওটার নিচে অলরেডি 2 লেখাই আছে। বুঝলা জিনিসগুলা? তাহলে তোমাকে যা খুশি দিতে পারে, আয়রন দিয়ে দিল তোমাকে, মেটালটা পাল্টা, মেটালটা একই রাখে অ্যাসিড গুলা পাল্টাই দিল, বা অ্যাসিড গুলা একই রাখে কি করলো? মেটাল গুলা পাল্টাই দিল। তো ওগুলার কোনো শেষ নাই। এগুলার কোনো লিস্ট দিলে তো 2 3 পাতা হয়ে যাবে। আমি তোমাকে 20টা মেটাল আর 4টা অ্যাসিড দিয়ে তো আমি, তাহলে তো ওখানে তো ওখানেই তো হয়ে গেলো তোমার 80টা 90টা রিয়াকশন। এগুলা ট্রিক মনে রাখতে হয়। তাহলে আলটিমেটলি বলার জিনিস হচ্ছে, মেন জিনিস এইটা, এইদিকে দেখো, কোন গ্যাস তৈরি হচ্ছে? হাইড্রোজেন গ্যাস, এটা মেন জিনিস। মেটালের সাথে অ্যাসিড রিয়াক্ট করে সবসময় হাইড্রোজেন গ্যাস তৈরি হয়। ও আচ্ছা, তোমরা এগুলো যে করলা এটার উপরে একটা হেডিং দিছো, এই হেডিংটা দাও। চ্যাপ্টারের নাম লেখো অ্যাসিড বেস সল্ট। অ্যাসিড বেস সল্ট, উপরের দিকে অ্যাসিড বেস সল্টের। হ্যাঁ, এইবার মানে এক্সারসাইজ লেখো, এই যে এরকম করে এক্সারসাইজ বা মানে প্র্যাকটিস বা যা খুশি লেখো। আর এইটা দাও হচ্ছে হেডিংটা, এই যে এটা এ নাম্বার। এ নাম্বার, মেটাল প্লাস অ্যাসিড, সল্ট প্লাস হাইড্রোজেন। মেটাল প্লাস অ্যাসিড, সল্ট প্লাস
হাইড্রোজেন দিয়েছো? না গো, দাঁড়াও। তাহলে দেখো এখানে জিঙ্কের সাথে H2SO4 এর এক্সাম্পল দেওয়া আছে। তাহলে মোস্ট অফ দ্য অ্যাসিড রিঅ্যাক্ট উইথ মেটাল টু ফর্ম সল্ট অ্যান্ড ইভলভ হাইড্রোজেন গ্যাস। এবার এটার এই এক্সপেরিমেন্টটা এখান থেকে ব্র্যাকেট করো। এই এক্সপেরিমেন্টটা দ্য রিঅ্যাকশন অফ ডাইলিউট সালফিউরিক অ্যাসিড এখান থেকে ব্র্যাকেট করো। আর এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটা তোমার জন্মের আগের থেকে বোর্ড এক্সামে আসতেছে। বুঝলা? যে এই ছবিটা কতবার আসছে তার কোনো ঠিক নাই। ভালো করে শুনবা, এইদিকে দেখো। তুমি এরকম একটা সেটআপ বানালা। এই সেটআপের মধ্যে তুমি নিলা ডাইলিউট সালফিউরিক অ্যাসিড। ডাইলিউট সালফিউরিক অ্যাসিড মানে H2SO4। তার মধ্যে দেখো ছোট ছোট এরকম টুকরো ফেলা আছে। এই টুকরোগুলো কিসের? জিঙ্কের। তার মানে পার প্লাস কি হয়ে গেল? Zn। তাহলে জিঙ্ক হাইড্রোজেনকে সরিয়ে দিবে। সরিয়ে দিলে জিঙ্ক SO4 এর সাথে লেগে যাবে, হয়ে যাবে ZnSO4। আর লাস্টে কোন গ্যাস তৈরি হবে? হাইড্রোজেন গ্যাস। দেখলা তো? এই যে হাইড্রোজেন গ্যাসগুলো যে তৈরি হচ্ছে, এগুলো এই পাইপটা দিয়ে যাবে। যেতে 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 এখানে রাখা আছে হচ্ছে সোপ সলিউশন। তাহলে হাইড্রোজেনের গ্যাসের বাবল গুলো সোপের ফেনার মধ্যে এরকম হাইড্রোজেনের বাবল বানাবে। যে সোপ বাবলস ফিল্ড উইথ হুইচ গ্যাস? হাইড্রোজেন গ্যাস। এবার হাইড্রোজেনকে চেনার উপায় কি? হাইড্রোজেন কিরকম সাউন্ড বানায়? প। তো এরকম যে হাইড্রোজেনের বাবলটা হলো, ওর পাশে যদি একটা বার্নিং ক্যান্ডেলকে নিয়ে আসো, তাহলে এই বাবলটা পপ সাউন্ড হয়ে ফুটবে। এই পপ সাউন্ড হয়ে ফোটা মানেই ওই গ্যাসটা কি গ্যাস? হাইড্রোজেন গ্যাস। তোমাকে এখানে চেঞ্জ করে এখানে করে দিল এ, এখানে করে দিল বি, হ্যাঁ, আর এইখানে হাইড্রোজেনের জায়গায় করে দিল সি। আইডেন্টিফাই ABC এরকম করে বললো, রাইট ডাউন দ্য কেমিক্যাল রিয়াকশন। কি পারবা তো? তাহলে তোমরা এখান থেকে এটা তোমরা এখান থেকে, এই যে 5 নম্বর পয়েন্ট যেখানে শেষ হয়েছে, এত অবধি ব্র্যাকেটটা ক্লোজ করে দাও। আচ্ছা, নেক্সট চলে আসো। খুবই ইম্পর্টেন্ট একটা খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা আশা করি পারবা। এইদিকে তাকাও। কার্ড, কোন সাওয়ার ফুড স্টাফ যেমন ভিনিগার, লেমন জুস, অরেঞ্জ জুস, এগুলোকে তুমি কখনো মেটাল কন্টেনারে রাখতে পারবে না। এগুলোকে মেটাল কন্টেনারে রাখা যায় না, কোনো কপারের বা অন্য কোনো কিছু লোহার কোনো কন্টেনারে রাখা যায় না। কারণ এখনই কি শিখলাম? মেটালের সাথে এই খাবারগুলোর মধ্যে কি আছে? ভিনিগার, লেমন জুস, এগুলোর মধ্যে কি আছে? অ্যাসিড আছে। থাকলে কি তৈরি হবে? একটা সল্ট তৈরি হবে। আর কোন গ্যাস তৈরি হবে? হাইড্রোজেন গ্যাস। তার মানে তোমার মেটালটা ধীরে ধীরে ক্ষয় হতে থাকবে। আর খাবারের মধ্যে টক্সিক সল্ট, মেটালিক সল্ট মিশতে থাকবে। কি বোঝা গেল জিনিসটা? তাহলে মেটালের কোনো কন্টেনারের মধ্যে তুমি কোনো টক জাতীয় খাবার যেগুলোর মধ্যে অ্যাসিড আছে ওগুলো রাখতে পারবে না, না হলে রিয়াকশন হবে। যে দিস ইজ বিকজ sour foodstuff contain acid which can react with the metal of the vessel to form poisonous metal compound which can cause food poisoning and damage our health. Very very important question. এবার চলে আসো, অ্যাসিড রিয়াক্ট উইথ মেটাল কার্বনেট। মেটাল কার্বনেট আর মেটাল হাইড্রোজেন কার্বনেট যা শিখাচ্ছি, এইগুলা কিন্তু ট্রিক্স, এগুলা কোনো কোথাও পাবা না। এখন যেটা বলবো তোমাকে, আমি বললাম মেটাল কার্বনেট। সবাই এদিকে তাকাচ্ছ তো? কার্বনেট মানে CO3। কার্বনেট মানে কি? CO3। তো তার সামনে একটা যদি মেটাল বসিয়ে দিই, ধরে নাও Na, তাহলেই ওটা হয়ে গেল মেটাল কার্বনেট। কিন্তু কার্বনেটের ভ্যালেন্সি 2, আর মেটালের যা ভ্যালেন্সি সেটা করে ওটা হয়ে গেল মেটাল কার্বনেট। বুঝা গেল? তুমি মনে করো কার্বনেট মানে CO3, তার সামনে একটা মেটাল নিলা ক্যালসিয়াম। ক্যালসিয়ামেরও ভ্যালেন্সি 2, কার্বনেটের ভ্যালেন্সি কত বললাম এখনই? 2। 2 2 কাটাকাটি হয়ে যাবে, CaCO3, ক্যালসিয়াম কার্বনেট। আচ্ছা, এবার মেটাল হাইড্রোজেন কার্বনেট। কার্বনেট মানে কি বললাম এখনই?
CO3, তার সামনে হাইড্রোজেন মানে এইচ লিখে দাও, তাহলে ওটা হয়ে গেল হাইড্রোজেন কার্বনেট। আর তার সামনে কোনো মেটাল লিখে দাও, ধরে নাও ক্যালসিয়াম, তাহলে ওটা হয়ে গেল মেটাল হাইড্রোজেন কার্বনেট। এবার ভ্যালেন্সি দিয়ে ঠিক করতে হবে, হাইড্রোজেন কার্বনেটের আবার ভ্যালেন্সি কত? 1। ক্যালসিয়ামের ভ্যালেন্সি তো 2, তাহলে CaHCO3 2। এবার মনে করো HCO3 হাইড্রোজেন কার্বনেট, ওর সামনে তুমি বসাচ্ছ সোডিয়াম, তাহলে সোডিয়ামেরও ভ্যালেন্সি 1, হাইড্রোজেনের কার্বনেরও ভ্যালেন্সি 1, তাহলে NaHCO3টা ওটাই থাকবে। কার্বনেট, কার্বনেট মানে কি? CO3, ভ্যালেন্সি কত? 2। হাইড্রোজেন কার্বনেট মানে কি? HCO3, ভ্যালেন্সি কত? 1। এটা পারবা তো? এই ট্রিক না দিলে, তোমাকে এখন বললো যে আয়রনের কার্বনেট বানাও, তুমি কার্বনেটের ভ্যালেন্সি জানো না, তারপরে বললো আয়রনের, আয়রনের হাইড্রোজেন কার্বনেট দিয়ে অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করো। রিঅ্যাকশনটা তো পরে, আগে কার্বনেট কি আর হাইড্রোজেন কার্বনেট কি, তারপরে মেটাল কার্বনেট কি, মেটাল হাইড্রোজেন কার্বনেট কি, সেটা তো আগে বানাতে শিখতে হবে। তোমাকে বললো ক্যালসিয়াম কার্বনেট, তুমি জানোই না ক্যালসিয়াম কার্বনেট কিভাবে বানাতে হয়, মুখস্থ করে সেগুলো। মুখস্থ না করে যদি এই ট্রিকটা মনে রাখে তাহলেই হয়ে যাবে। তোমাকে শুধু কার্বনেট মনে রাখতে হবে CO3 আর ভ্যালেন্সি 2, হাইড্রোজেন কার্বনেট মানে HCO3 আর ভ্যালেন্সি 1। এনিওয়ে, প্রথমে চলে আসি মেটাল কার্বনেট প্লাস অ্যাসিড। প্রথমে শিখাচ্ছি কি বলতো, মেটাল কার্বনেট প্লাস অ্যাসিড। সরি সরি, আগে দেখো জিনিসটা শেখো। মেটাল কার্বনেট প্লাস অ্যাসিড, ধরো না আমি তোমাকে বললাম ক্যালসিয়াম কার্বনেট CaCO3, অ্যাসিডের জায়গায় আমি নিয়ে নিলাম HCl। শুনছো তো? তুমি কি করবা, এখানে যে মেটালটা আছে আর এখানে মেটালের মতো কে হাইড্রোজেন, তুমি ক্যালসিয়াম দিয়ে হাইড্রোজেনকে সরাবা, সরালা তো? তাহলে ক্যালসিয়ামটা কার সাথে লাগবে? ক্লোরিনের সাথে। তুমি ওটাকে আগে লাগিয়ে সল্টটা বানিয়ে দাও, CaCl2, ক্যালসিয়ামের ভ্যালেন্সি 2, ক্লোরিনের 1, তাই 2টা নিচে চলে গেল। এবার চোখ বন্ধ করে তুমি CO2 আর H2O লিখে দিবা। এটা পারবা তো? তোমাকে যে কোনো মেটাল কার্বনেট দিক, যে কোনো অ্যাসিড দিক, তুমি মেটাল কার্বনেটের মেটালটা দিয়ে অ্যাসিডের হাইড্রোজেনটাকে সরাই আগে যেটা বানাতে হয় বানাবা। তারপরে কি বললাম, চোখ বন্ধ করে কার্বন ডাই অক্সাইড আর ওয়াটার লিখে দিবা। পারবা? একই রকম, এবার যদি তোমাকে মেটাল হাইড্রোজেন কার্বনেট দেয়, তার সাথে যদি একটা অ্যাসিড দেয়, ধরে নাও আমি তোমাকে বললাম ক্যালসিয়াম কার্বনেটই নেই, CaCO3 প্লাস একটা, সরি CaHCO3। এবার HCO3 নিলে তো ওর ভ্যালেন্সি তো আবার 1, তাহলে কি হয়ে যাবে CaHCO3 2, তাই তো? এবার একটা অ্যাসিড নিয়ে ধরে নাও H2SO4 নিলাম, তাহলে কি বললাম তোমাকে, স্টেপ কি ফলো করতে বললাম, মেটালটা দিয়ে অ্যাসিডের কি সরাতে, হাইড্রোজেনটাকে সরাও, তাহলে মেটালটা কি বাকি যে নন মেটালটা আছে ওটার সাথে লেগে যাবে। তাহলে ক্যালসিয়াম আর SO4 কে একসাথে লিখে দাও, ক্যালসিয়ামেরও ভ্যালেন্সি 2, SO4-এরও 2, 2 2 কাটাকাটি হয়ে গেল। এবার চোখ বন্ধ করে কি লিখে দিবা, CO2 আর H2O, তোমাকে কিচ্ছু ভাবতে হবে না। এই যে CO2, এই CO2 আসলো এই CO3 থেকে, বোঝা গেল? এই যে কার্বন ডাই অক্সাইড যে আসলো, ওটা এই কার্বনেট বা হাইড্রোজেন কার্বনেট থেকে আসলো, বুঝলা? আর ওয়াটারটা যে আসলো এখান থেকে একটা অক্সিজেন আর এখান থেকে H মিলে এখানে H2O হলো, এখান থেকে একটা, এখান থেকে H, এখান থেকে একটা O মিলে ওখান থেকে হয়ে গেল H2O। পারবা তো জিনিসগুলো? তাহলে এইবার বলো এখানে কোন গ্যাস তৈরি হচ্ছে বলো? কার্বন ডাই অক্সাইড গ্যাস। সেটা কিভাবে প্রুফ করতে হবে ওটাতে পরে আসবো। আগে মেটালের সাথে মেটাল কার্বনেট বা মেটাল হাইড্রোজেন কার্বনেটের সাথে অ্যাসিডের রিয়াকশন হলে যে কোনো একটা সল্ট বানাবা, মেটালিক সল্ট বানাবা, ঠিকঠাক করে সল্ট আগে বানাবা, তারপরে তুমি একদম CO2 আর H2O লিখে দিবা, কিচ্ছু ভাবতে হবে না। এটা ইউনিভার্সাল ট্রুথ, কোনোদিনও এটার বাইরে কিছু হবে না। তাহলে এবার হেডিং করো, B নাম্বার দিয়ে এটা হেডিং করো, মেটাল কার্বনেট প্লাস অ্যাসিড দিয়ে বানাও, সল্ট, সল্ট প্লাস CO2 প্লাস
H2O। এই যে বি নাম্বার, এইটা হচ্ছে বি নাম্বার, বি নাম্বার দিয়ে এই হেডিংটা লেখো, মেটাল কার্বনেট প্লাস অ্যাসিড অ্যারো দিয়ে সল্ট প্লাস CO2 প্লাস H2O। লেখা আছে? দেখে নাও, দেখে নিয়ে লিখে নাও, মেটাল কার্বনেট প্লাস অ্যাসিড সল্ট প্লাস CO2 প্লাস H2O, নাহলে বই থেকে দেখে নাও। বইয়ের 5 নম্বরে এই যে এগুলো লেখা আছে, তুমি এটা লেখো, মেটাল কার্বনেট প্লাস অ্যাসিড সল্ট প্লাস CO2 প্লাস H2O। লেখা হয়ে গেলে এবার আমরা আসবো। এই যে এই কয়েকটা এখন তোমরা করবা, এই চারটা এখন তোমাদেরকে করতে হবে। এই যে এগুলো করো, এই যে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। ওখানে যাই হোক কাইন্ড অফ কিছুটা ব্যালেন্সিং করা আছে, তাও দেখো তাও পারো কিনা। এই চারটা এখন ফটাফট করো যেভাবে শিখালাম। সবাই এবার একটু মিলিয়ে নাও ফটাফট, মেটাল কার্বনেট প্লাস অ্যাসিডের সাথে ব্যালেন্সিং সহ মিলাবা, ব্যালেন্সিং সহ মিলিয়ে নিবা ভালো করে। কিন্তু শুধু মিলিয়ে নেওয়া না, আমাকে জিজ্ঞাসা করো যে স্যার আমার এই জায়গাটা ভুল হয়েছে, এটা বুঝতে পারিনি, এটা বলো। দেখে দেখে টুকে নিলে হবে না। কেন স্যার ওখানে CaCl2 কেন হলো, পারবা তো? Na2SO4 কেন হলো, N এর নিচে 2 কেন হলো? SO4 এর ভ্যালেন্সি 2, সোডিয়ামের ভ্যালেন্সি 1, তাই SO4 এর ভ্যালেন্সি যাবে সোডিয়ামের নিচে, আর সোডিয়ামের ভ্যালেন্সি যাবে SO4 এর নিচে। তো 1 থাকলে তো 1 লেখার দরকার নাই, কিন্তু SO4 এর ভ্যালেন্সি যে 2, SO4 এর ভ্যালেন্সি, এই যে গোটা SO4 এর ভ্যালেন্সি 2, সোডিয়ামের 1, তাহলে 2 চলে যাবে সোডিয়ামের নিচে, 1 SO4 এর নিচে 1 লেখার দরকার নেই। বোঝা গেল জিনিসটা? এইবার তোমরা এগুলা এতক্ষণ মেটাল কার্বনেট করলা, তাই তো? এবার মেটাল হাইড্রোজেন কার্বনেট, এবার নেক্সট হেডিং করো, C নাম্বার দিয়ে নেক্সট হেডিং করো, মেটাল হাইড্রোজেন কার্বনেট প্লাস অ্যাসিড। একই রকম মেটাল কার্বনেটের যেই হেডিংটা করেছিলা ওই সেম লিখে দিবা, খালি মেটাল কার্বনেটের জায়গায় মেটাল হাইড্রোজেন কার্বনেট। করে দিয়ে এই চারটা করবা, এই যে এই চারটা করো ফটাফট। কথা বলো না তো, কথা বলো না, করো। আমি কি বললাম এই তো দেখো না, একটা তো করেই দেওয়া আছে, মেটালটা দিয়ে হাইড্রোজেনটাকে সরাও, তাহলে মেটালটা এই যে HCl এর সাথে লেগে যাবে, দিয়ে যেই সলটা হবে বানালা, তারপরে চোখ বন্ধ করে CO2 আর H2O লিখে দাও। পরে আচ্ছা ভ্যালেন্সি যাদের মুখস্থ নাই, যাদের অসুবিধা হচ্ছে তারা চিন্তা করো না, ওগুলো পরে তোমরা ঠিক করে নিও, তুমি আগে সলটা বানাও ঠিক করে। তাহলে Ca যদি হাইড্রোজেনকে সরায়, Cl এর সাথে লেগে গেলে তুমি Ca আর Cl কে আগে পাশাপাশি লেখো,
অন্তত হাফ মার্কস তো পাবা। তারপরে ভ্যালেন্সি দিয়ে যদি ঠিক না করেও যার মনে পড়বে না সে এখন কি করবে, সিএ আর সিএল হলে ওটা হয় CaCl2। করো, চিন্তা করতে তো কেন, সিএ এখন এটা শিখালাম, সিএ দিয়ে হাইড্রোজেনকে সরাও, সরালে সিএটা কার সাথে লেগে যাবে, সিএল এর সাথে, তাহলে সিএ আর সিএল কে পাশাপাশি রাখুন, সিএ আর সিএল পাশাপাশি লিখলা, ছেড়ে দাও। এবার চোখ বন্ধ করে কি লিখতে বলেছি, CO2 আর H2O লিখে দাও, CO2 প্লাস H2O। এইবার দেখো সি এর ভ্যালেন্সি 2 আর ক্লোরিনের 1, তো 2 যাবে ক্লোরিনের নিচে, তাহলে CaCl2 হবে, হলো তো। এবার এটা বলো, Na দিয়ে কাকে সরাবা, হাইড্রোজেন, তাহলে Na কার সাথে লেগে যাবে, Cl এর সাথে, দিয়ে Na আর Cl আগে পাশাপাশি লেখো, পরে দেখা যাবে। চোখ বন্ধ করে কি লিখে দিবা, CO2 আর H2O, এরকম করে সবগুলো করে দাও আগে। 1, দেখি দেখি ওইদিকে ওরা অস্তিত্ব হচ্ছে। করো, সেগুলো পরে দেখা যাবে, ভ্যালেন্সি দিয়ে যদি তোমার অসুবিধা হয় পরে দেখা যাবে, তুমি আগে বানাও তো আগে জিনিসটা, মানে তুমি ধরে নাও এই গোটা রিঅ্যাকশনে তোমার একটা ভ্যালেন্সির জন্য একটু ভুল হলো, তো তোমার গোটা মার্কসটা কাটবে না, একটু তো কাটবে, একটু তো পাবা। কি ফিরদৌস কাটছো তো, জিনিসটা বানাতে পরে দেখা যাবে ভ্যালেন্সি, আগে দেখি। হুম, হুম, ঠিক আছে, দেখি একটু কাজ দিক। হুম, কিছু কিছু ভুল আছে, ওগুলা এখন ঠিক করে নিবা, ব্যালেন্সিংটাও ঠিক করে নিব, দেখি দাও। ঠিক আছে, কিছু কিছু ভুল আছে, সেই ভুলগুলো এখন একটু ঠিক করে নিব। আচ্ছা দেখে নাও সবাই, এবার একটু ঠিক করে নাও, সবাই একটু ঠিক করে নাও। CaCl2 হয়, CaCl2 হয়, কারণ ক্যালসিয়ামের 2 ভ্যালেন্সি, ক্লোরিনের 1, তো 2 চলে যাবে ক্লোরিনের নিচে। বাকি ব্যালেন্সিং গুলো ঠিক করে দাও, এখানে 2, এখানে 2, এগুলা ঠিক করে দাও, এখানেও 2 লিখে দাও। Na আর Cl মিলে NaCl হয়, কারণ সোডিয়ামের ভ্যালেন্সি 1, ক্লোরিনেরও 1, তো 1 থাকলে কিছু লেখার দরকার নাই। ক্যালসিয়াম সালফেট, ক্যালসিয়ামেরও ভ্যালেন্সি 2, সালফেটেরও 2, তাহলে 2 2 কাটাকাটি হয়ে 1 হয়ে গেল, তাহলে কিছুই লেখার দরকার নাই। বাকি ব্যালেন্সিং গুলো ঠিক করে দাও। আর Na2SO4, Na আর SO4 দিয়ে Na2SO4 হয়, কারণ N এর ভ্যালেন্সি হচ্ছে 1, SO4 এর ভ্যালেন্সি 2, তাহলে 2 চলে যাবে N এর নিচে, 1 চলে যাবে SO4 এর নিচে, 1টা লেখার দরকার নাই, N এর নিচে খালি 2 লিখে দাও। কি বুঝলা ফাইলি, ভ্যালেন্সির কত ইম্পর্টেন্স, এখানে একটু মানে কোথায় বলো, এটাতে তো 4 নাম্বারটাতে, হ্যাঁ বলো। একটা একটা হচ্ছে ও মানে ব্যালেন্সিংটা ঠিক নাই তো, আচ্ছা তাহলে এখানে 2 হবে তাই তো, এখানে 2 লিখে দাও। হ্যাঁ ঠিকই তো, এখানে 2 হবে, হয়ে গেল। আচ্ছা এবার দেখো, মেটাল উইথ অ্যাসিডের তো আমরা করে নিয়েছি তাই না, নাম্বারটা। এবার দেখো, চলে আসো, বুকে চলে আসো, অনেক প্র্যাকটিস করলাম, এরকম অনেক এক্সাম্পল আমি আমার নোটসে দিয়ে দিব। এবার দেখো হচ্ছে, আমার কথাটা শোনো এবার, 5 মিনিট লাগবে, আর যদি 5 মিনিট টাইম দাও দেরি হবে না, বেশি কথা বললে আমি চুপ করে যাবো, পড়াবো না, দেরি করে দেবো। মেটাল কার্বনেট বলো বা মেটাল হাইড্রোজেন কার্বনেট বলো, দেখছো তো কোন অ্যাসিড তৈরি হচ্ছে, কোন গ্যাস তৈরি হচ্ছে, ওটাকে প্রুফ করব কি করে, ওটাকে প্রুফ করব কি করে। তোমরা জানো যে কার্বন ডাই অক্সাইডকে যখন লাইম ওয়াটারের সাথে মিশাই,
লাইম ওয়াটার মানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, তখন লাইম ওয়াটারটা মিল্কি হয়ে যায়, জানো তো? তার মানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডটা হয়ে যায় ক্যালসিয়াম কার্বনেট প্লাস একটু জল তৈরি হয়। বুঝলা জিনিসটা? এইবার তুমি এইটা আরো নাও, এটা তুমি আবার নাও, CaCO3 প্লাস H2 আছে তো, শুনছো তো? তুমি কার্বন ডাই অক্সাইডের সাপ্লাইটা কন্টিনিউ রাখো, মানে আরো কার্বন ডাই অক্সাইড দাও। তাহলে এটা ছিল মিল্কি ছিল, ওটা মিল্কি থেকে আবার ট্রান্সপারেন্ট হয়ে যাবে। যখন ট্রান্সপারেন্ট হবে তখন ওটা হয়ে যায় হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোজেন কার্বনেট, CaHCO3 দেখো, লাইম ওয়াটার ট্রান্সপারেন্ট হয়, কি বললাম? লাইম ওয়াটার কি হয়? ট্রান্সপারেন্ট হয়। কার্বন ডাই অক্সাইড দিলা কি হয়ে গেল? মিল্কি। তাহলে মিল্কিটার মধ্যে আরো কার্বন ডাই অক্সাইড দিলা, আবার কি হয়ে গেল? ট্রান্সপারেন্ট। এটাই একমাত্র উপায় কার্বন ডাই অক্সাইডকে চেনার। ট্রান্সপারেন্ট থেকে মিল্কি, আরো কার্বন ডাই অক্সাইড দাও, আবার মিল্কি থেকে ট্রান্সপারেন্ট। প্রথমে ট্রান্সপারেন্টটা কিন্তু ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, কিন্তু পরের ট্রান্সপারেন্টটা কিন্তু ক্যালসিয়াম হাইড্রোজেন কার্বনেট। এই ছবিটা ভালো করে দেখো, এই ছবিটা ভালো করে দেখো। প্রথমে এর মধ্যে দেখো লাইম ওয়াটার দেওয়া, প্রথমে এটার মধ্যে লাইম ওয়াটার দেওয়া। লাইম ওয়াটার মানে কি? লাইম ওয়াটার মানে হচ্ছে তোমার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, হ্যাঁ কি না? এবার ওর মধ্যে আমি দিয়ে দিলাম কার্বন ডাই অক্সাইড, তাহলে দেখো ওটা মিল্কি হয়ে গেল। মিল্কি মানে এটা কি? ক্যালসিয়াম কার্বনেট। ওর মধ্যে তুমি এখনো এই যে যেই পাইপটা দিয়ে তুমি কার্বন ডাই অক্সাইড দিলা, ওই পাইপটাকে উঠালা না, ওটাকে রেখেই দিলা তুমি পাইপটা দিয়ে, তুমি আরো কার্বন ডাই অক্সাইড দিলা। তাহলে আবার কার্বন ডাই অক্সাইড রিয়াক্ট করবে, করে কি বানাবে? ক্যালসিয়াম হাইড্রোজেন কার্বনেট। তখন ওটা আবার ট্রান্সপারেন্ট হয়ে যাবে। বুঝা গেল জিনিসটা? এই তিনটা যে টেস্ট টিউব আছে, তিনটা আলাদা আলাদা টেস্ট টিউব না, তিনটা একই টেস্ট টিউব, একটাই টেস্ট টিউব। প্রথমে ওটার মধ্যে ছিল ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, যার সাথে কার্বন ডাই অক্সাইড দেওয়াতে মিল্কি হয়ে গেল ক্যালসিয়াম কার্বনেট। আরো কার্বন ডাই অক্সাইড দাও, হয়ে গেল ক্যালসিয়াম হাইড্রোজেন কার্বনেট, মানে আবার ট্রান্সপারেন্ট। বুঝা গেল? এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইডকে চেনার উপায়। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড নিলা, লাইম ওয়াটার, কার্বন ডাই অক্সাইড দিলা, কি হয়ে গেল? এই যে দেখো কি লেখা আছে, মিল্কি। এবারে গোটা সেট আপটাকে তুমি ওরকমই রাখলা, এই যে দেখো এই গোটাটাই দেখো এখানে লেখা আছে, লেখা আছে এই যে দেখো তো, বুঝা গেল? CaCO3 প্লাস H2O, ওটাই তো লেখা আছে। তুমি আরো কার্বন ডাই অক্সাইড দাও ওর মধ্যে, তখন কি হয়ে গেল? ক্যালসিয়াম হাইড্রোজেন কার্বনেট, যেটা কিনা আবার ট্রান্সপারেন্ট। তাহলে কার্বন ডাই অক্সাইড গ্যাস যে তৈরি হচ্ছে সেটাকে চেনার উপায় তোমরা মার্ক করো হচ্ছে এই যে দিস কার্বন ডাই অক্সাইড কোথায় আছে, দিস কার্বন ডাই অক্সাইড কোথায় লেখা আছে, হ্যাঁ এই যে এখান থেকে, দিস কার্বন ডাই অক্সাইড এখান থেকে শুরু করে এই যে এত অবধি ব্র্যাকেট ক্লোজ করে দাও, এই যে এত অবধি ব্র্যাকেট ক্লোজ করে দাও। পারবা? দেখো এদিকে তাকাও। ইফ সামওয়ান ইজ সাফারিং ফ্রম প্রবলেম অফ অ্যাসিডিটি, তোমার স্টমাকে কোন অ্যাসিড তৈরি হয়? হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে তাকে বেকিং সোডা খেতে বলা হয়। বেকিং সোডা হচ্ছে তোমার ক্যালসিয়াম কার্বনেট, আসতে, বেকিং সোডা কি বললাম? ক্যালসিয়াম কার্বনেট। এবার বলো তো, এখনই শিখালাম, মেটাল দিয়ে হাইড্রোজেনকে সরাবা, তাহলে ক্যালসিয়াম ক্লোরিনের সাথে লেগে যাবে, হয়ে যাবে CaCl2। আর চোখ বন্ধ করে কি লিখে দিতে বলেছি? কার্বন ডাই অক্সাইড আর ওয়াটার। তার মানে তোমার পেটের অ্যাসিডটা আর অ্যাসিড থাকলো না, ওটা সল্ট, কার্বন ডাই অক্সাইড আর ওয়াটার হয়ে গেল। তার মানে তোমার অ্যাসিডিটিটা কমে গেল। এই কোশ্চেন গুলো কিন্তু দেয়। বেকিং সোডা কি বললাম? সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট।
CaHCO3 হলো। তাহলে এটা এখান থেকে এত অবধি ব্র্যাকেট করে দাও। আচ্ছা, তারপরে চলে আসো এইদিকে, দেখো লাইমস্টোন মানে ক্যালসিয়াম কার্বনেট, মার্বেল, তারপরে চক, তারপরে হচ্ছে তোমার এগ শেল, ডিমের খোসা, দেখছো তো? Yes. এগুলো সবগুলোর মধ্যে ক্যালসিয়াম কার্বনেট আছে। তাহলে এদের সাথে আমি হাইড্রোক্লোরিক অ্যাসিড দেই, বা এদের সাথে আমি সালফিউরিক অ্যাসিড দেই, ক্যালসিয়াম কার্বনেট CaCO3 প্লাস HCl, এখনই শিখালাম ক্যালসিয়াম দিয়ে হাইড্রোজেনকে সরাও, তাহলে Ca আর Cl একসাথে লেগে যাবে, চোখ বন্ধ করে কি লিখে দিতে বলেছি? কার্বন ডাই অক্সাইড আর ওয়াটার। এই যে দেখো, তুমি মার্বেলের মধ্যে অ্যাসিড দিয়েছে, দেখো কার্বন ডাই অক্সাইডের বাবল তৈরি হচ্ছে, হ্যাঁ কি না? তুমি এগের শেলের মধ্যে তুমি অ্যাসিড দাও, কার্বন ডাই অক্সাইডের বাবল তৈরি হবে। তাহলে এগুলো এখান থেকে তুমি হচ্ছে এত অব্দি একটা ব্র্যাকেট করে দাও ক্যালসিয়াম কার্বনেট পর্যন্ত। তারপরে ক্যালসিয়াম কার্বনেট থেকে ওয়াটার পর্যন্ত, এই যে ওয়াটার পর্যন্ত, সিমিলারলি থেকে আবার এই বাকিটুকুনি এতটা ব্র্যাকেট করে দাও। এত অবধি তোমাদের পড়া দেওয়া থাকলো।